আপনি বলছিলেন যে ভাল্ব প্রতিস্থাপন করা হয়। সেক্ষেত্রে ভাল্ব আমরা কিভাবে চুজ করে থাকি বা সেটার নীতিটা কি, মূলনীতিটা কি? ভালভ রিপ্লেসমেন্ট করতে আমরা আর্টিফিশিয়াল যে ভালভ দেয় সেটা দুরকম হয়। একটা হচ্ছে বায়োলজিক্যাল ভালভ, যেটা শুকর কিংবা পিগ পিগ যে আছে তার হার্ট থেকে নেওয়া হয়। আরেকটা কাউয়ের যে পেরিকার্ডিয়াম, হার্টের যে পেরিকার্ডিয়াম থাকে সেটা থেকে বানানো হয়। এটা হচ্ছে বায়োপ্রস্থেসিস বলে এটাকে। আরেকটা হচ্ছে মেকানিক্যাল ভালভ, যেটা মেটাল দিয়ে তৈরি হয়। এই দুই রকমের ভালভ পাওয়া যায় বাজারে, এবং এটা দিয়ে আমরা প্রতিস্থাপন করি। বাট সাধারণত যারা মেকানিক্যাল ভালভ আমরা যাদের প্রতিস্থাপন করি তাদেরকে একটা স্পেসিফিক ওষুধ খেতে হয় রক্ত তরল রাখার জন্য। কিন্তু যারা বায়োলজিক্যাল ভালভ ইউজ করে তাদের এই ওষুধটা খেতে হয় না। সুতরাং যারা স্পোর্ট করতে চায় কিংবা দৌড়াদৌড়ি করতে চায় তাদের জন্য, কিংবা যাদের বয়স বেশি, যারা বেশি দিন বাঁচবে না, হয়তো 20-30 বছর ম্যাক্সিমাম, তাদেরকে আমরা এই সাধারণত বায়োপ্রস্থেসিসটা লাগাই। আর যারা অপেক্ষাকৃত কম বয়স, যাদের অনেক দিন বাঁচার সম্ভাবনা, তাদেরকে আমরা মেকানিক্যাল ভাল্বটা লাগাই। এই কারণে যে মেকানিক্যাল ভাল্ব সারা জীবনই থেকে যায় যদি না এই ওষুধটা নিয়মিত খায়। আর বায়োপ্রস্থেসিস যেটা সাধারণত 10-15 বছর পরে এটা নষ্ট হয়ে যায়, আবার চেঞ্জ করতে হয়। মিনিমাল ইনভেসিভ সার্জারি ওয়ার্ল্ড ওয়াইড একটি ব্যাপক সমাদৃত একটি পদ্ধতি। সেক্ষেত্রে এই মিনিমাল ইনভেসিভ সার্জারির মাধ্যমে কী কী চিকিৎসা করা যায় বা কী কী সমস্যার সমাধান আপনারা করতে পারেন, সেই সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। যে কোনো সার্জারির মতোই সব এখন মিনিমালি ইনভেসিভ সার্জারি, কার্ডিয়াক সার্জারি তো এসে গেছে। মিনিমালি ইনভেসিভ সার্জারি মানে হচ্ছে অপেক্ষাকৃত কম কেটে অপারেশন করা। যদিও এটা একটা অত্যন্ত দুরূহ কাজ হার্টের অপারেশনের জন্য, কিন্তু টেকনোলজিকে অলরেডি ডেভেলপ করে গেছে। এটা এখন বহির্বিশ্বে করা হচ্ছে। বাংলাদেশেও আমরা কিছু কিছু শুরু করেছি, হয়তো অদূর ভবিষ্যতে আমরা আরও করব। এর ভিতরে যেটা করা যায় যে মিনিমালি ইনভেসিভ সার্জারির মধ্যে যেটা করা যায় যে মাইট্রাল ভালভ কিংবা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, সেটা আমরা মাঝখান থেকে না কেটে আমরা ডান দিক থেকে ছোট কেটে সেখান থেকে আমরা করতে পারি। এটা একটা মিনিমাল ইনভেসিভ করা যায়। কিংবা এওটিক ভালভ রিপ্লেসমেন্ট আমরা পুরা স্টার্নাম না কেটে অর্ধেক কিংবা উপরে ভাগে অল্প একটু কেটেও করতে পারি। এটা একটা। এই সার্জারিগুলো এখন রোবটের সাহায্য করা শুরু হয়েছে বিদেশে, যদিও আমাদের দেশে সেটা ব্যয় সাপেক্ষ, হয়তো অদূর ভবিষ্যতে সম্ভব হবে, এখন সম্ভব হচ্ছে না। কিন্তু আমরা যে অপারেশনগুলো এখন এখানে শুরু করেছি সেগুলোর মধ্যে এএসডি প্রথম শুরু করেছি আমরা। এএসডি অত্যন্ত ছোট কেটে আমরা ডান দিক থেকে আমরা অপারেশন করি, এবং রোগী 4-5 দিনে ভালোভাবে বাড়ি যেতে পারে, এবং সেটা রিকভারি খুব তাড়াতাড়ি হয়। রোগীকে বেশি দিন অসুস্থ হয়ে ঘরে বসে থাকতে হয় না। অর্থাৎ রোগীর জন্য খুবই সুবিধাজনক একটি বিষয়। অবশ্যই। সেক্ষেত্রে আপনি যেটি বললেন যে মিনিমাল ইনভেসিভ সার্জারির সাথে ইনসিশনটাকে মেন কথা হচ্ছে যে যে অংশটি কাটা হয় সেটির মানে সাইজ সেটিকে ছোট করে নিয়ে আসা, এবং অনেকেই কসমেটিক একটা ভ্যালু আছে, অনেকেই বুকের মাঝখানে, ক্ষতচিহ্নটি কম হয়। বিশেষ করে মহিলাদের জন্য এটা একটা সাংঘাতিক লুক্রেটিভ প্রসিডিউর। কার্ডিয়াক সার্জারি অথবা হার্টের যে কোনো চিকিৎসা সাধারণ মানুষের মধ্যে যে ধারণাটি ব্যাপকভাবে প্রচলিত যে এই রোগের চিকিৎসা বেশ ব্যয়বহুল, এবং সেক্ষেত্রে সাধারণ চিকিৎসা যেখানে ব্যয়বহুল সেখানে বাইপাস সার্জারি নিশ্চয়ই অনেক ব্যয়বহুল। এই জন্য অনেকেই সাধারণত বাইপাস সার্জারি বা কার্ডিয়াক কোনো সার্জারি যেতে চান না, কারণ বেশ ব্যয় সাপেক্ষ মনে করেন। অনেকে আবার এই সার্জারির জন্য দেশের বাইরেও যান। এই যে ধারণা, এই সম্পর্কে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আপনার মতামত কী? এই স্পেশালাইজ অপারেশনের জন্য অন্য অন্য জেনারেল সার্জারির থেকে একটু ব্যয়বহুল অবশ্যই আমি বলবো, কেননা এই সার্জারি যে স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় সেজন্য খরচটা একটু বেশিই পড়ে। বাট তবুও আমি বলবো যে এটা অত্যন্ত কম খরচেই বাংলাদেশে এখন করা যাচ্ছে। আমি যখন বিদেশে ছিলাম ট্রেনিংয়ের সময় আমি দেখেছি যে একটা বাইপাস সার্জারি করতে আমেরিকান খরচ পড়ে প্রায় $50,000, কিন্তু বাংলাদেশে এটা আমরা $2-3 হাজার মধ্যে করে ফেলতে পারছি। সুতরাং এই যে কমন যে সার্জারিগুলো এখন নিয়মিত হচ্ছে বাংলাদেশে, সেগুলোর সার্জারি স্ট্যান্ডার্ড বাইরের তুলনায় কোনো অংশই কম নয়, এবং এই জন্য বাইরে যাওয়ার জন্য আমি কাউকে রেকমেন্ড করবও না এবং করা উচিতও না। এই সার্জারিগুলো আমরা অত্যন্ত সেফলি এবং স্ট্যান্ডার্ড ওয়ে করতে পারি এখানে। আমি আশা করব সবাই মাইন্ডসেট চেঞ্জ করে এই সার্জারিগুলো অ্যাটলিস্ট করার জন্য, বাংলাদেশি করার জন্য এখন আমরা প্রয়োজনীয় এক্সপার্টাইজ ডেভেলপ করেছি। সুতরাং শুধুমাত্র বিদেশে করার জন্যই যাওয়া এটা হওয়া উচিত না, কেননা এই যে বিশাল খরচ, এটার জন্য আমাদের অনেক ফরেন কারেন্সি লস হয়। আমরা এটা না করে অন্তত এই সিম্পল অপারেশন যেগুলো আমরা প্রতিনিয়ত করছি এখানে, সেগুলো এখানে করতে ওনাদের করা উচিত। এবং আমরা বলবো না যে জটিল অপারেশন করতে যাবেন না, যারা সমর্থ আছে তারা অবশ্যই জটিল অপারেশন করতে যাবেন, কিন্তু যে অপারেশনগুলো আমরা নিয়মিত বাংলাদেশে করছি সেগুলো বোধহয় এখানেই করা উচিত।
আমরা জানি আপনি ইউএসের একটি বিখ্যাত হাসপাতালে মায়ো ক্লিনিক যেটি নাম, যে সেখানে কাজ করেছেন। সেই হাসপাতালে আপনি দেখেছেন যে রোগীদের সার্জারি করার পর তাদের আউটকাম, সেক্ষেত্রে তাদের সাথে তুলনা করলে আমাদের দেশে বাইপাস সার্জারি বা কার্ডিয়াক সার্জারির ক্ষেত্রে ফলাফলটি আসলে কীরকম, বা তার পার্থক্যটি কেমন? ওখানে যে আপনার সাপোর্টিং সিস্টেম এবং খরচ, এটা সব মিলে ওখানে স্ট্যান্ডার্ড ওরা মেনটেন করতেই পারে, বাট সেই তুলনায় বাংলাদেশের স্ট্যান্ডার্ড যে খুবই খারাপ আমি বলবো না। হয়তো যদি নাম্বার দিয়ে তুলনা করতে চান তাহলে আমি বলবো না যে 20 কিংবা 10, আমি বলবো যে 18-20। সুতরাং আমাদের স্ট্যান্ডার্ড ওদের তুলনায় একেবারে যে খারাপ এটা বলতে চাই না, এই কারণে যে আমরা যে স্বল্প পরিসরে কিংবা সীমাবদ্ধ মধ্যতার মধ্যে আমরা যে এই অপারেশনগুলো সেফলি করছি, এটা অত্যন্ত প্রশংসার যোগ্য। স্যার, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠান শেষ করার পূর্বে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। কার্ডিয়াক সার্জারি অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ অপারেশন হলেও এটা আমরা অত্যন্ত সফলভাবে বাংলাদেশে করতে পারছি। আমি রোগীদেরকে বলবো যে অপারেশন করার পরে, বিশেষ করে বাইপাস সার্জারি পরে, এটা কখনোই মনে করা উচিত না যে আপনি অকেজো হয়ে গেছেন, আপনার দ্বারা সমাজের কোনো উপকার হবে না, কিংবা আপনি আবার পুনরায় এসে আগের ল্যাভিশ লাইফে ফিরে যাবেন কোনো রকম ডিসিপ্লিন মেনটেন না করে। আমি বলবো যে আপনি যদি মাস 2-3 সময়ের মধ্যে রিকভারি হয়ে পুনরায় আপনি সম্পূর্ণ পূর্বের মতো আপনার কাজে যোগদান করতে পারবেন, যদি কিনা আপনি একটা ডিসিপ্লিন লাইফ লিড করেন। যেমন আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে এবং যে সমস্ত রিস্ক ফ্যাক্টর আছে সেগুলো আপনাকে কন্ট্রোল করতে হবে, ওষুধ খেয়ে নিয়মিত হাঁটতে হবে, স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে এবং নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী থাকতে হবে।